28 মে 1998 পাকিস্তানের বেলুচিস্তানের চাকাই পর্বত কেঁপে উঠল ভয়ঙ্কর এক বিস্ফোরণে। বিশ্ব হতবাক হয়ে দেখল পাকিস্তান পরিণত হয়েছে সপ্তম পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে। কিন্তু প্রশ্ন হল, যে দেশটি মাত্র 2 দশক আগেই এক ভয়াবহ যুদ্ধে পরাজিত হয়েছিল, তারা কিভাবে তৈরি করল এমন বিধ্বংসী অস্ত্র? এর পেছনে লুকিয়ে আছে গুপ্তচরবৃত্তি ও জিওপলিটিক্সের এক রুদ্ধশ্বাস গল্প। 1971 সাল, পাকিস্তান ভাগ হয়ে জন্ম নিল বাংলাদেশে। 93,000 সেনা আত্মসমর্পণ করল ভারতের কাছে। এই অপমান পাকিস্তানের হৃদয়ে গেঁথে দিয়েছিল প্রতিশোধের আগুন। 20 ডিসেম্বর 1971 ক্ষমতায় এলেন জুলফিকার আলী ভুট্টো। জানতেন ভারত পারমাণবিক বোমা তৈরির পথে অনেকটা এগিয়ে গেছে। তাই 1972 সালে মুলতানে ডেকে পাঠালেন দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞানী, সামরিক কর্মকর্তা ও পরমাণু বিশেষজ্ঞদের। সেখানেই তিনি ঘোষণা দিলেন তার বিখ্যাত সেই উক্তি, প্রয়োজনে ঘাস খাবো, তবুও পারমাণবিক বোমা বানাবো। দায়িত্ব পেলেন বিজ্ঞানী মুনির আহমেদ খান। লক্ষ্য প্লুটোনিয়াম ভিত্তিক পারমাণবিক অস্ত্র তৈরি, কিন্তু প্রযুক্তি জটিল ও ব্যয়বহুল। ঠিক তখনই আবির্ভাব হল আরেক চরিত্রের, ডক্টর আব্দুল কাদির খান, যিনি পরবর্তীতে পাকিস্তানের পারমাণবিক বোমার জনক হয়ে ওঠেন। নেদারল্যান্ডের ইউরোনকো নামের পারমাণবিক কোম্পানিতে কাজ করছিলেন কাদির খান। সেখান থেকেই চুরি করেন সেন্ট্রিফিউজের ডিজাইন, উপকরণ ও আন্তর্জাতিক সাপ্লায়ারদের তালিকা। একদিন হঠাৎ করেই নেদারল্যান্ড থেকে দেশে চলে আসেন। 1976 সালে ইসলামাবাদ থেকে 50 কিলোমিটার দূরের কাহুট্টায় স্থাপন করেন রিসার্চ ল্যাবরেটরি। শুরু হয় গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ, যাতে দরকার পড়ে হাজার হাজার সেন্ট্রিফিউজ, যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে চোরাই পথে বিভিন্ন দেশ ঘুরে আসত পাকিস্তানের কাহুট্টায়। গোটা পৃথিবী জুড়ে পাকিস্তান গড়ে তোলে এক ছায়া নেটওয়ার্ক। ইউরোপ, দুবাই, কানাডা, তুরস্ক আর মালয়েশিয়া থেকে গোপনে যন্ত্রাংশ আসত ভুয়া কোম্পানি আর জাল কাগজপত্রের মাধ্যমে। এর নেতৃত্বে ছিলেন কাদির খান আর তদারকিতে ছিল আইএসআই। শুধু ইউরেনিয়াম নয়, দরকার ছিল বাস্তব বোমার নকশা। আর সেই নকশা গোপনে পাকিস্তানকে দিয়েছিল চীন, যদিও চীন বরাবর অস্বীকার করে আসছিল বিষয়টি। 1980-র দশকে চীন থেকে আসে সম্পূর্ণ বোমার ডিজাইন এবং প্রযুক্তি সহায়তা। আমেরিকাও জানত সব। তবে 1979 সালে সোভিয়েতরা আফগানিস্তানে ঢুকে পড়লে আমেরিকা সোভিয়েতদের নাকানি চুবানি খাওয়াতে পাকিস্তানকে বানায় তার প্রধান সহযোগী। ফলে পারমাণবিক কার্যকলাপের চোখরাঙানি থেমে যায় আমেরিকার। এদিকে ভারতের গোয়েন্দা সংস্থা রও বসেছিল না। কাহুট্টার পারমাণবিক প্রকল্পে পাকিস্তান আসলেই ইউরেনিয়াম সমৃদ্ধ করছে কিনা সে বিষয়ে প্রথমে নিশ্চিত হতে চেয়েছিল র। এজন্য তারা কাহুট্টার ল্যাবরেটরিতে কাজ করা এক পাকিস্তানি বিজ্ঞানীর উপর নজরদারি চালাতে থাকে। একদিন সেই বিজ্ঞানী চুল কাটানোর জন্য সেলুনে যান। চুল কাটানোর পর রয়ের এজেন্টরা সেই বিজ্ঞানীর চুল নিয়ে আসেন। সেই চুল পরবর্তীতে পরীক্ষা করে তারা নিশ্চিত হয় যে পাকিস্তান কাহুট্টায় ইউরেনিয়াম সমৃদ্ধের কাজ চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, 1978 সালের শুরুতে র প্রায় কাহুট্টার পারমাণবিক প্রকল্পের সম্পূর্ণ নকশা হাতে পেয়ে গিয়েছিল। এক পাকিস্তানি ভদ্রলোক মাত্র $10,000 বিনিময়ে এই নকশা বিক্রি করতে রাজি হয়ে গিয়েছিল। এটা ছিল রয়ের জন্য এক অভিনব সুযোগ, কিন্তু সেই সুযোগটা হাতছাড়া হয়ে গিয়েছিল এই ভদ্রলোকের কারণে। এই ভদ্রলোকের নাম মোরারজি দেশাই। 1977 সালে ভারতের সরকার পরিবর্তন হয়। ইন্দিরা গান্ধীর জায়গায় প্রধানমন্ত্রী হয়েছিল বিজেপির মোরারজি দেশাই। কিন্তু তিনি রকে অজানা কারণে অপছন্দ করতেন। ফলে তিনি রয়ের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এতটুকু করলেই যথেষ্ট ছিল, কিন্তু তিনি চরম এক বোকামি করে বসেন। এক টেলিফোন আলাপে পাকিস্তানের শাসক জিয়াউল হককে বলেন, আপনাদের পারমাণবিক প্রকল্পের সকল তথ্যই আমাদের কাছে আছে। ভারত এ সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহল, এমনকি কাহুট্টায় আমাদের এজেন্টও রয়েছে। এতেই রাজনৈতিক সব সিদ্ধান্ত ওলটপালট করে দেয়। পরবর্তীতে আইএসআই প্রত্যেক রয়ের এজেন্ট খুঁজে বের করে তাদের হত্যা করে। ফলে কাহুট্টা প্রকল্প সম্পর্কে রয়ের কাছে তথ্য আসা বন্ধ হয়ে যায়। শেষমেশ 1998 সাল, পাকিস্তান পারমাণবিক পরীক্ষা চালায়। আজও এটি ইতিহাসের এক আলো আধারী অধ্যায়,
যেখানে বৈজ্ঞানিক সাফল্যের আড়ালে লুকানো চুরি, গুপ্তচরবৃত্তি ও ঠান্ডা যুদ্ধের কূটনীতি। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।